আসসালামু আলাইকুম। আজ 24শে সেপ্টেম্বর 2020। আর কিছুক্ষণ পরে 25শে সেপ্টেম্বর হয়ে পড়বে। গভীর রাতের আলোচনায় আমি কথা বলছি রাজু আহমদ খান। আজকের বিষয় মানবাধিকার পথে পথে। সকালে বের হয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। ইচ্ছে হলো যে আজকে বনানীর উদ্দেশ্যে যাব। একটা বাসে উঠলাম, বাসটা মহাখালী পর্যন্ত গেলে ওখানে আমি নেমে পড়লাম। দুদিন আগে নিকেতনে দেখা হয়েছিল আমার রাস্তার শ্রমিকদের সঙ্গে। তাদের কেউ কেউ আমার খুব ভাই বোন এরকম বানিয়েছিল, তাদের কাছে আমার নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বার। সেখান থেকে কাশেম ফোন করলো, স্যার নিকেতন আসবেন, আমরা রাস্তার কাজ করছি। ফোন এলো সাবিনার, সেও রাস্তার কাজ করে, স্বামী পরিত্যক্তা, লিকলিকে শুকনো কালো একটি মেয়ে। আমি জিজ্ঞেস করলাম, তোমার মেয়ে মোহনা কেমন আছে? কালকে শুনেছিলাম তার একটা ছোট বাচ্চা আছে, তাকে কার কাছে রেখে এসে রাস্তার কাজ করে সাবিনা। যে বাসে উঠেছিলাম সে বাসটাতে কোনো রকম স্বাস্থ্যবিধির কোনো লক্ষণ আমি লক্ষ্য করি নাই। একদম সবগুলো সিট দখল করা। দাঁড়ানো প্যাসেঞ্জার আমি তেমন দেখিনি, তবে কোনো সিট খালি নেই, পাশাপাশি বসে যাচ্ছি আমরা। অথচ আমরা জানি যে এখন করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে বাংলাদেশে। দ্বিতীয় ঢেউ লেগেছে, তার কোনো প্রতিকারের ব্যবস্থা বা স্বাস্থ্যবিধি এরকম কিছু দেখছি না। অনেক মানুষকে দেখছি তাদের মুখে কোনো মাস্ক নেই। আমি হতবাক হয়ে গেলাম, যাদের মুখে কোনো মাস্ক নেই তারা নির্দ্বিধায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন, যত্রতত্র বাসে উঠছেন, কেউ তাদের কিছু বলছে না, যেন কোনো অভিভাবক নেই। আমি বাসের জানালার সিটের পাশে বসে দু একজন দাঁড়ানো পথযাত্রীকে ইশারায় মাস্কের কথা বললাম। তারা কেউ কেউ পড়লেন, কেউ কেউ উড়িয়ে দিলেন হেসে। আমার বাস যখন মহাখালীতে এসে থামলো, আমি নেমে গেলাম। আমি খুঁজছিলাম একটি ব্যাংক, যে ব্যাংকে আমি যাব, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। হাতের ডানে জাকারিয়া হোটেল, আর সামনে আমতলি দেখা যাচ্ছে অনেক দূরে। আমি আমতলির কাছাকাছি এসে আবার ফিরে জাকারিয়া হোটেলের কাছে এসেছি মিনিমাম 4 বার। অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই ওই ব্যাংকটার শাখা কোথায়, অনেকেই বলতে পারেনি, একজন ট্রাফিক পুলিশও বলতে পারেননি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আরেকটি ব্যাংকের খোঁজ করেছিলাম ওখানে, যে ব্যাংকের শাখা উদ্বোধনের সময় আমি গিয়েছিলাম। আন্দাজ করতে পেরে সেই বিল্ডিংয়ের কাছে গিয়ে পৌঁছলাম। দারোয়ান বললেন যে এই ব্যাংকের শাখা এখান থেকে বদল হয়ে সামনে চলে গিয়েছে, সম্ভবত আমতলির দিকে। সে শাখায় আর যাওয়া হয়নি আমার। আমি যেই ব্যাংকের শাখায় ঢুকবো সেটা খুঁজতে খুঁজতে আমার 40 মিনিট চলে গেল। অবশেষে পেলাম। ব্যাংকে ঢুকে
পরিচিতর মধ্যে একজনকে পেয়ে গেলাম, যিনি ব্যাংকে আমার থেকে এক ধাপ এগিয়েছিলেন। রীতিমতো তার চেহারা পাল্টে গেছে। আজ থেকে 13 বছর আগে যা দেখেছিলাম তাকে, তার চেহারার অবয়বে তার ছিটে ফোটাও নেই, মুখ ভর্তি দাড়ি, বয়স্কের ছাপ, চুলের আধিক্য নেই। ব্যতিব্যস্ত বসে আছেন। আমাকে দেখে প্রথমে চিনতে পারেননি। আমার মুখে মাস্ক, তার উপরে আবার আরও একটা প্লাস্টিকের আবরণযুক্ত খুলে টেবিলে রাখলে উনি আমাকে চিনতে পারলেন, বসতে বললেন, তড়িঘড়ি করে নাস্তা টাস্তা আনতে বললেন। আলাপ করছিলাম তার সঙ্গে আমার পুরনো দিনের স্মৃতি। এই শাখায় আমি কখনো আসিনি, তবে এই ব্যাংকেরই অন্য শাখায় আমি কাজ করেছি। আমার মুখের মাস্ক খোলার পরে দূর থেকে আয়শা আপা ছুটে আসলো। উনি আমার সাথে এলিফ্যান্ট রোডে কাজ করেছিলেন, আমার অধীনস্থ হয়ে। আয়শা আপা রীতিমতো পর্দানশীল অবস্থায়, তার উপরে বাড়তি আবরণ, মাস্ক, চশমা, হ্যান্ড গ্লোভস, চেনার কোনো উপায় নেই। বুদ্ধিমত্তার সঙ্গে আমাকে চিনতে হলো তার কণ্ঠ দিয়ে, কেননা তার কণ্ঠ আমি চিনি, তিনি আমার সঙ্গে কাজ করেছেন। আর বাকি কিছুতে চেনার কোনোই উপায় নেই। কিন্তু আয়শা আপা কিছুতেই মানতে রাজি নন যে আমি তাকে চিনতে পারছি না। অবশেষে তার কথায়, কণ্ঠে আমি বুঝতে পেরেছি। আমি জিজ্ঞেস করলাম, আনাব আনিসা কেমন আছে, তার ছেলে মেয়ের কথা। বললেন ভালো আছে। মাহমুদ ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম, আয়শা আপার স্বামীর কথা। উনি যমুনা গ্রুপে আছেন। কম করে হলেও আমি যদি ভুল না করি তো 12 বছর আগে, 8 সাল, হ্যাঁ 12 বছর আগে তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। আয়শা আপা একসঙ্গে কাজ করেছিলাম। আর এই ব্যাংকে আমি ঢুকেছিলাম 2004 সালে। তার মানে 16 বছর আগে। আয়শা আপা আমার জন্য খাবার আনতে চাইলেন। তখন একটার কাঁটা ছোঁয়নি ঘড়ি। আমি বারণ করলাম, করোনাকালীন সময়ে আজকে না হয় না হোক। শোয়েব ভাইয়ের বার্গারে আর কোল্ড ড্রিঙ্কসে গলা ভিজিয়ে বেরিয়ে পড়লাম। শোয়েব ভাই পরিচয় করে দিলেন মাহবুবের সঙ্গে। বের হওয়ার পর আমি দেখছিলাম করোনাকালীন মানুষের স্বাস্থ্যবিধি, যত্রতত্র মানুষের ভিড়, কারো মুখে মাস্ক নেই, গাড়ি থামছে অনির্দিষ্ট স্থানে, যে যেখানে পারে মানুষ উঠছে, মানুষ ঠেলাঠেলি করে বাসে উঠছে। আমি হতবাক হয়ে যাই। রূপায়ণ সেন্টারের পাশে এসে কেন যেন আমার গলা শুকিয়ে গেল। আমি আমার এক রিলেটিভকে ফোন দিলাম। উনি এই রূপায়ণ সেন্টারে চাকরি করেন। বললাম, আমি আপনার রূপায়ণ সেন্টারের পাশ দিয়ে যাচ্ছি, এখানে একটি কাজে এসেছিলাম।
ওনার গলায় অনেক চিন্তার ভার। হয়তো দায়িত্বশীল কোনো কাজ করেন, সারাক্ষণ দুশ্চিন্তা। করোনাকালীন সময়ে প্রতিটা ব্যবসা, প্রতিটা প্রতিষ্ঠান হুমকির মুখে। কোথাও না ব্যাংক না অন্যান্য প্রতিষ্ঠান ঠিকমতো ব্যাটে বলে হচ্ছে। হয়তো বড় কর্মকর্তা আমার রিলেটিভ, তার গলায় আমি অনেক দুশ্চিন্তার চিহ্ন পেলাম। বাসে উঠে পড়লাম বনানীর উদ্দেশ্যে, রবরব বাস। সোজা বনানী গিয়ে আমি যখন নামলাম বাসটি হতে, রবরব বড় একটি ফ্লাইওভারের পাশে নামিয়ে দিল। রাস্তার পাশে অনেক পানি জমে আছে, সেটা পাড়ি দিয়ে এই ফ্লাইওভারের পাশেই বেশ অনেক বড় রেলিং দিয়ে রেখেছে, যাতে করে এই রেলিং কেউ পার হতে না পারে। অথচ দেখুন, যেখানে বাস আমাকে নামিয়েছে সেখান থেকে আমি রেলিং না থাকলে আমি ফ্লাইওভারে উঠে পার হতে পারতাম। আমাদের দেশের বুদ্ধিমান সড়ক ব্যবস্থাপনা কি অবুদ্ধিমান কাজ করে রেখেছেন। এই ফ্লাইওভারে আমাকে উঠতে হলে অনেক দূর পার হয়ে এসে আবার ফ্লাইওভারে উঠতে হবে। কেউ কেউ ওই রেলিং ডিঙ্গিয়ে পার হয়ে যাচ্ছে, আমি তা করলাম না, ফ্লাইওভারে উঠতে পারলাম না। অনেক ঝুঁকি নিয়ে অনেকগুলো বাসকে সামাল দিয়ে আগে পিছিয়ে ডানে বামে দেখে আমি বাধ্য হলাম রাস্তা পার হতে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, হয় বাসগুলো সেইখানে দাঁড়ান যেখান থেকে রেলিং শেষ, এবং সেখানেই ফ্লাইওভারের শুরু হওয়া উচিত। আপনারা রাস্তা পার হতে দিবেন না, জীবনের ঝুঁকি আছে বিধায় ফ্লাইওভারে উঠতে বলছেন। এখানে কোনো গেট রাখেননি। বনানীর সম্মুখে, বনানী যাবার ওখানে চেয়ারম্যান বাড়ির পরে বা আগে রাস্তা পার হয়ে আমি বনানীর মধ্যে ঢুকে গেলাম। আমি এই ব্যাংকের আগে যে ব্যাংকে কাজ করতাম সেখানে বনানী শাখায় উঠলাম। হঠাৎ সেখানে আমার অনুজ আমার সঙ্গে কাজ করেছেন গুলশান শাখায়, আমার অধীনস্থ, তার নাম জিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি, শস্যমণ্ডিত, ভদ্রচিত, সুবোধ, অনুগত, কিন্তু চেহারা অবয়বে আমার থেকে বৃদ্ধ মতো মনে হয়ে গেছে। কারণ ওনারা বলছেন আমার চেহারার কোনো পরিবর্তন নেই। গেটে মেটাল ডিটেক্টরের একটা গেট দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। আমি ওই গেট দিয়ে অতিক্রম করার সঙ্গে সঙ্গে খুব একটা সিগন্যাল বেজে উঠল। সিগন্যাল শুনে আমার আরও ভালো লাগলো। কিন্তু দুঃখজনক হলেও আমার ব্যাগের মধ্যে চাবি ছিল, লোহার চাবি। শব্দ হলো, কিন্তু কোনো গার্ড বা কেউ আমাকে বা আমার ব্যাগকে চেক করেনি। আমি জিয়াকে বললাম, জিয়া, এই যদি হয় আপনার ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, তাহলে তো এটা খুবই দুঃখজনক। মেটাল ডিটেক্টর আছে, আওয়াজ করছে, সেখান দিয়ে মানুষ পাস হচ্ছে, এমন কোনো ব্যক্তি নাই, এখনকার সময়ে এমন কোনো ব্যক্তি নেই যার পকেটে এক ছড়ির চাবি নেই, যার কারণে প্রতিটা মানুষ অতিক্রম করার সময় সেখানে কিন্তু আওয়াজ হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তিকে ওইভাবে চেক করা হচ্ছে না। কিন্তু কেন সেই মেটাল ডিটেক্টর? যদি চেক না করা হয় তাহলে কেন সেই মেটাল ডিটেক্টর? একটি ব্যাংকে
আপনারা জেনেছেন কিছুদিন আগে বোম নিয়ে গাজীপুরে একজন ভদ্রলোক গার্মেন্টসের চাকরি করতেন, চাকরি চলে যাওয়ার কারণে পেটের দায়ে বাচ্চাদের খাবার দিবে কি, বোম নিয়ে ব্যাংকে হাজির, ধরা পড়েছেন। তো ব্যাংকে নিরাপত্তার অভাব, এটা তো নতুন করে বলার কি আছে। ব্যাংকের কর্তৃপক্ষ কর্তা ব্যক্তিদের বুদ্ধি, তাদের বিবেচনা বা তাদের যে নিরাপত্তা বিধানের অগ্রিম ব্যবস্থাপনা, এটা তো কারো সন্দেহ থাকার না। কিন্তু আমি সন্দেহ করেছি। আমি এরকম দেখি কোনো ব্যাংকের বড় বড় সুপার মার্কেট, বড় বড় প্রতিষ্ঠানে যেখানে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর আছে, সেগুলো কোথাও বাজে না, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে, সুচারুরূপে সেগুলোকে, সে সমস্ত পথে যারা যাতায়াত করে তাদেরকে চেক করা হয় না। আমি জিয়াকে বলার পর জিয়া কিছুটা লজ্জিত হলো। পরে সিকিউরিটি গার্ডকে ডেকে বলল হাসতে হাসতে যে বসকে একটু চেক করো মেটাল ডিটেক্টর আর একটা দিয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে। হ্যাঁ, চেক করলো, আবার বেজে উঠলো, আমার চাবি ছিল ব্যাগে। এ পর্যন্তই। আমিও হাসতে হাসতে বের হয়ে এলাম। গল্পটি আমি হাসতে হাসতে বললেও গল্পটির গুরুত্ব কিন্তু হাসি নয়। শ্রোতামণ্ডলী, আমি কথা বলছি গভীর রাতের আলোচনায় রাজু আহমদ খান, কো চেয়ারম্যান, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি ফাউন্ডেশন থেকে। আজকের আলোচনার বিষয় মানবাধিকার পথে পথে। মানবাধিকার পথে পথে এই আলোচনা আমি মাঝে মধ্যেই করতে চাই, কারণ আমাদের দেশের সর্বত্র, রাস্তায়, অলিতে গলিতে, পথে প্রান্তরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষ চলছে না, এটাও তো একটা মানবাধিকার লঙ্ঘন। কেউ তাকে বলছে না। আমি একবার এর আগে দুজন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম বনশ্রীতে, আচ্ছা এখানে তো অনেকেই মাস্ক পরছেন না, আপনারা কিছু বলছেন না কেন? পুলিশের বক্তব্য ছিল এমন যে আমি এটা বলতে গেলে ফেসবুকে আপনারা ভিডিও দিয়ে দিবেন, পরে আমারও চাকরি নিয়ে টানাটানি হবে। তার মানে তারা সাধারণ জনগণকে হেনস্থা করতে বা তাদেরকে অপমানিত করতে চাচ্ছেন না। এটার পক্ষে যেমন যুক্তি আছে, কিন্তু যারা মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের তো জামাই আদর করার কোনো মানে নেই। কিন্তু কেন পুলিশের এই শঙ্কা, সেটা কাটিয়ে দিতে হবে আমাদের, সেটা কাটিয়ে দিতে হবে প্রশাসনের, যাতে করে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে। জানি না এবার দ্বিতীয় ধাক্কায় করোনার যে দ্বিতীয় ওয়েভ ঢেউ কি হবে, করোনার চরিত্র কি হয়েছে, পাল্টে গেছে নাকি, তা তো আমরা এখনও জানি না। কিন্তু আমাদের জীবনযাত্রার মান পাল্টায়নি, আমরা সতর্ক হইনি, আমরা সাবধান হইনি। আমার ইচ্ছে করছিল পুলিশে জয়েন করে সবগুলোরে মাস্ক পরিয়ে দিতে, কিন্তু পুলিশে কি আমারে নিবে? আমি মানবাধিকার সংক্রান্ত কাজ করছি, আমাদের মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আমরা বরঞ্চ একজনকে বলতে পারবো ভাই মাস্ক পরেন না কেন, কিন্তু এটাকে আরও কঠিনভাবে জবাবদিহিতার আওতায় তো আমাদের পুলিশ প্রশাসনই আনবেন। আমি সেই ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পর সামনে আরেকটা ব্যাংকে আমি প্রধান শাখায় গেট অতিক্রম করে ঢুকছি, সেখানেও একটা মেটাল ডিটেক্টরের গেট দেখতে পেলাম। আমি খুবই প্রাসঙ্গিক কারণে ব্যাংকগুলোর নাম বলছি না, কারণ আমি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরছি যেখানে মানবাধিকার লঙ্ঘনের। ব্যাংকের নাম বলার আমার এখন কোনো প্রয়োজন নেই, কেননা প্রত্যেকেরই একটা প্রাতিষ্ঠানিক সুনাম আছে, আমি তা নষ্ট করতে চাচ্ছি না। মেটাল ডিটেক্টর এখানে বাজেই নেই, আমি ঢোকার পর আওয়াজ করেনি। আগের ব্যাংকের শাখায় সেখানে মেটাল ডিটেক্টর আওয়াজ করেছে, চেক করেনি। আর এই ব্যাংকের মেটাল ডিটেক্টর প্রধান শাখার প্রধান গেট আওয়াজই করেনি। আপনারা হয়তো মনে করছেন
আমি গভীর রাতে আলোচনা করছি, কথা বলছি, ঘুমিয়ে পড়াই ভালো ছিল, কিন্তু আমার চোখে ঘুম আসে না। এত রকম অনিয়ম যখন আমার চোখে পড়ে। জিজ্ঞেস করলাম গার্ডকে, কেন মেটাল ডিটেক্টর বাজেনি? বলো যে এটা তো উল্টো করে সেট করা, এটা তো তারের কানেকশন নাই, কতদিন ধরে নাই, তাও ঠিক মতো বলতে পারে না। বলছেন যে আমি তো চেঞ্জ হয়ে যাই, আমার পরিবর্তে আর একজন আসে, সঠিক তথ্য কারো কাছে নাই। হয়তো অনেক দিন ধরেই এই মেটাল ডিটেক্টর হয়তো তার ছেঁড়া অবস্থায় পড়ে আছে। অথচ বাংলাদেশের একটি নামকরা ব্যাংক, যাদের বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখেছি খুব খুব 2, 3, 4, 5 নম্বরের মধ্যে তাদের তালিকা, যারা অনেক ভালো ব্যাংক। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন অনেক ভালো ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল কী করে হয়? নাকি এটা তাদের অনুধাবনের মধ্যেই নাই যে এখানে মেটাল ডিটেক্টর যেমন থাকা দরকার সক্রিয়, সেরকম এখানে চেকিংয়ের ব্যবস্থা থাকা উচিত। কারণ ব্যাংকে তো অনেক কোটি কোটি টাকা থাকে, এখানে যদি কোনো অস্ত্রধারী ঢুকে পড়ে, আর্মস কাটার, সন্ত্রাসী, ডাকাত, চোর, এগুলো আমরা টের পাবো কী করে? এগুলো তারা ঠিক কীভাবে টের পাবে আমার জানা নেই। আমি উঠে গেলাম ব্যাংকের মধ্যে, পরিচিত কাউকে খুঁজছিলাম যিনি আমার সঙ্গে দিলকুশা কর্পোরেট ব্রাঞ্চে কাজ করেছিলেন। সে 2011 সালে উনি ছিলেন সেখানে ম্যানেজার। উনি এই প্রধান কার্যালয়ের ফরেন এক্সচেঞ্জের প্রধান হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তার সম্পর্কে বলা হয়ে থাকে উনি ফরেন এক্সচেঞ্জের এনসাইক্লোপিডিয়া। মান্নান স্যার আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। অত্যন্ত নির্লোভ, অত্যন্ত নিরহংকারী একজন ঊর্ধ্বতন ব্যাংকার। আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তার নাম মান্নান স্যার। যেমন বিচক্ষণ, অভিজ্ঞ, ব্যাংকিং নলেজ এবং ফরেন এক্সচেঞ্জ তার সম্পর্কে বলা হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া। আজকের করোনাক্রান্ত দিনে তাকে আমি খুঁজছিলাম। তার চেয়ারে যিনি বসে আছেন উনি অন্য একটা ব্যাংক থেকে এসছেন। আমি যখন ব্যাংক ছেড়েছি তারপরেই বা তার কিছুদিন আগে। ওনার মনিরুল করিম লিটন, উনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আমি বললাম, স্যার এখানে তো মান্নান স্যার বসতেন, স্যারকে আমার সালাম দিবেন, উনি এখন কোথায় আছেন? মান্নান স্যার এখন কোথায় আছেন? মনিরুল করিম লিটন স্যার আমাকে জানালেন, মান্নান স্যার যেখানে আছেন সেখানে আপনাকে দেখা করতে হলে আপনাকেও মাটির নিচে যেতে হবে। আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। কি বলছেন, মাটির নিচে যাব মানে? তাহলে কি এই ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে কি আরও ঘর বাড়ি করা হয়েছে? অফিসের বর্ধিত অংশ করা হয়েছে, বর্ধিত এক্সটেনশন করা হয়েছে? আমি বুঝতে পারিনি। আমি বললাম, স্যার এই ব্যাংকের এত বড় বিল্ডিং, এর নিচে আবার আপনারা এক্সটেনশন করলেন, সেখানে বসেন মান্নান স্যার। উনি বললেন, না, করোনার প্রথম ধাক্কায় প্রথম ব্যাংকারের মৃত্যু আমার ব্যাংকের। মান্নান স্যার করোনায় মারা গেছেন। আমি বিমর্ষ হয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারলাম না। যার সঙ্গে দেখা করতে গিয়েছি, মাঝে মাঝে আমি তার সঙ্গে দেখা করি, কারণ উনি আমি যেখানে কাজ করেছি সেই শাখার ম্যানেজার ছিলেন। আমি খুবই ভেঙে পড়লাম। পরে আমি মনিরুল করিম লিটন স্যারকে বললাম, উনিও অনেক বয়োজ্যেষ্ঠ। বললাম, স্যার আপনি মাস্ক ছাড়া বসে আছেন কেন? অন্ততপক্ষে বহিরাগত যারা আসছে বাইরে থেকে, তাদের থেকে 5-6 ফুট দূরে থাকেন, নিজেও একটা মাস্ক পরে থাকেন। আপনার এই চেয়ারে যিনি বসেছিলেন উনি তো এই করোনায় তাকে ডাক দিয়েছেন, চলে গেছেন। আর আপনার জীবনের নিরাপত্তাই বা কী? এখানে গেটে মেটাল ডিটেক্টর, সেখানে তার ছেঁড়া,
যে কোনো সময় সন্ত্রাসী এসে আপনার ক্যাশ নিয়ে যেতে পারে, আর্থিক ক্ষতি সাধন হবেন, জীবনের হুমকির মধ্যে পড়বেন। এই ব্যস্ত ইট কাঠ পাথরের শহরে, ঢাকা শহরে, ব্যস্ত মহাসড়কের পাশে আপনার শাখা, আপনার জীবনের নিরাপত্তা কি? উনি বললেন, যা বললেন তার আমি বললাম না। উনি বললেন, আপনি জিএসডিতে যান, মেটাল ডিটেক্টরের ব্যাপারে বলেন। আমি বললাম, জিএসডি কোথায়? উনি বললেন 5 তলায়, এই সামনে দিয়ে ঘুরে প্রথম গেট দিয়ে ঢুকতে হবে। আমি ছুটলাম জিএসডিকে জানাতে মিটার ডিটেক্টরের কথা। আমি ওই পাশের যে গেটটা, যেখান দিয়ে সমস্ত বিল্ডিংয়ে মানুষজন ওঠানামা করেন, সেখানে প্রধান মেটাল ডিটেক্টরটা নষ্ট পেলাম। কোনো আওয়াজ হচ্ছে না। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, এটা কি কোনো কাজ হচ্ছে না, অকার্যকর? উনি বললেন, জি। কতদিন ধরে অকার্যকর? উনি বললেন, বহুদিন। হয়তো তার ধারণা ভুল আছে, বা কিংবা সে ভুল যা বলেছে তা আমি বুঝতে পারিনি। হয়তো সে বলেছে কিছুদিন বা অল্প কয়েকদিন, হতে পারে একদিন, কিন্তু মেটাল ডিটেক্টর নষ্ট তো আমি মেনে নিতে পারিনি। যাই হোক, আমি গেট থেকে, যেখানে রিসিপশন, সেখানে কথা বলে, ইন্টারকমে কথা বলে আমি জিএসডিতে ফয়সাল সাহেবের কাছে ছুটলাম। তারপর সেখানে প্রবেশাধিকার নাই। যে ছেলেটি পিওনের দায়িত্বে আছে তাকে বলে আমি ঢুকে অপেক্ষা করতে লাগলাম, ফয়সাল সাহেব আসবেন, তাকে বিষয়টি জানাবো। 30 মিনিট পার হয়ে গেল। ফয়সাল সাহেব আর ব্যস্ততার কারণে আসতে পারছে না। এখানে কোনো চেয়ার রাখে নেই, এখানে কোনো বসার ব্যবস্থা নাই, যেন করোনাকালীন সময়ে কোনো বহিরাগত না আসতে পারে। কিন্তু এই আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয়নি, কারণ আমি বিষয়টি জিএসটিকে জানিয়ে যাব যে মেটাল ডিটেক্টর কাজ করছে না, এবং ঢোকার পথে যেখানে পরিচালকদের লিফট আছে, সে লিফটটা হুট করে নেমে গেল এবং বাতি অফ হয়ে গেল। ওরা বলল এটা নষ্ট হয়ে গেছে এবং এটা ডিস্টার্ব। আমি বললাম, এটাকে সিলগালা করে দাও, এর মধ্যে কোনো ডিরেক্টর স্যার ঢুকে গেলে তারপরে ওনার জীবন নিয়ে ফেরত আসতে পারবে না। হ্যাঁ, আমার কথা কে শোনে কার কথা? হয়তো সেটা বন্ধ করলেন কি না করলেন। পাশের সচল লিফট দিয়ে আমি যখন 5 তলায় উঠলাম, বললাম না, প্রায় 30-40 মিনিট অপেক্ষা করার পর ফয়সাল সাহেব আসার আগেই নসের সাহেব এসে হাজির। উনি জিএসডির প্রধান, অত্যন্ত বিচক্ষণ, বর্ষিয়ান, অভিজ্ঞ এবং সিনিয়র একজন ব্যাংকার। আমার খুব কষ্ট হচ্ছিল যখন নিচতলা থেকে শুনে এসেছি যে করোনা নসের স্যারকেও ছাড়েনি। উনি করোনার সঙ্গে যুদ্ধ করছেন আর অফিসের সঙ্গে যুদ্ধ করছেন। আমি এমন এক অনিষ্ঠ ব্যাংকার, পরিশ্রমী এবং সাহসী ব্যাংকার আমার জীবনেও দেখিনি। ফয়সাল সাহেব আসলেন স্যারের রাগারাগি চিল্লাচিল্লির কারণে। স্যার বললেন, এই করোনাকালীন সময়ে তোমরা বহিরাগতদেরকে অ্যালাউ করছো কেন? আমার মুখে মাস্ক, তার উপরে প্লাস্টিকের কাগজ, আমাকে দেখে মনে হচ্ছে আমি একজন নভোচারী। স্যার আমাকে চিনতে পারলেন না। ফয়সাল সাহেব দৌড়ে আসলেন, বললেন, স্যার একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছেন। স্যার তাকে অনেক বেশি শাউটিং করে থামিয়ে দিলেন। আমাকে বললেন, দেখেন, এই করোনাকালীন সময়ে কোনো রকমের অনুমতি নেই। আমি আর ফয়সাল সাহেবকে মেটাল ডিটেক্টরের কথা বলতে পারিনি। ফোন নম্বর নিয়ে এসেছি, পরে জানিয়ে দেব। এবং আমি দোয়া করতে লাগলাম যেন নওশের স্যার এই করোনাকালীন সময়ে ভালো থাকেন, অসুস্থ হয়ে থাকলে যেন সুস্থ হয়ে যান। এবং আমি পরেই ফয়সাল সাহেবকে একটা SMS করে দিয়েছিলাম যে আমার জন্য আপনাকে কথা শুনতে হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত।
ফিরে আসলাম। বলা হয়নি মেটাল ডিটেক্টরের কথা। করোনা ক্রান্তি পুরো অফিসকে থমকে দিয়েছে। বিশেষ করে এ ধরনের জিএসডি এফএডি বহিরাগতের কোনো সুযোগ নেই। শুধু ক্যাশ খোলা আছে, যেখানে বনানী ব্রাঞ্চ নিচতলায়। এর মাঝে আমার কথা হয়েছিল কিছু রাজনৈতিক বিষয়ে রেজা কিবরিয়া ভাইয়ের সঙ্গে। রেজা কিবরিয়া ভাই শাহ এম এস কিবরিয়ার সন্তান। উনি একজন অর্থনীতিবিদ, উনি একজন গণফোরামের সাধারণ সম্পাদক। ঐক্যফ্রন্টের বর্তমান হাল হকিকত নিয়ে তার সঙ্গে আমার কথা হলো। কিন্তু আমার মন চাচ্ছিল তখন কোনো মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলার জন্য, যে ব্যাংকগুলোতে নিরাপত্তার এত অভাব কেন। ঢাকার চারিদিকে ঠাকা চাকা বাসে চেপে চলে আসলাম আমেরিকান এম্বাসির কাছে। সেখান থেকে মোস্তাক ভাইয়ের ফোন পেয়ে, মোস্তাক ভাই উনিও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সঙ্গে তার ভালো ঘনিষ্ঠতা। সন্ধেবেলা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলবো। আর আমার ইচ্ছে ওখান থেকে আমি মতিঝিল পাড়ায় কয়েকটি ব্যাংকে যাব, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা দেখতে। দিলকুশা পল্টন পৌঁছানোর পর মোস্তাক ভাই আমাকে ইনশিওর করলেন উনি ডক্টর কামাল হোসেনের একটি কাজে গুলশানে আটকা পড়েছেন, আসতে দেরি হবে। আমি দিলকুশা অভিমুখে রওনা দিলাম এবং সেখানে বিনা বাধায় অপরাহ্নে 5টার কিছু আগে দিলকুশা কর্পোরেট শাখায় ঢুকে পড়লাম। এই হলো নিরাপত্তা ব্যবস্থা। এখানে মেটাল ডিটেক্টরই নাই, এখানে মেটাল ডিটেক্টরই নেই। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম আমি সাবেক ব্যাংকার। হয়ে গেল, আমার পরীক্ষায় পাস, ঢুকে গেলাম ভিতরে। কিন্তু আমার নভোচারীর বেশ, মুখে মাস্ক, তার উপরে প্লাস্টিকের আবরণ, এসব দেখে দু একজন পরিচিত ব্যাংকার আমাকে চিনতেই পারেননি। তারপর অবশেষে প্রকৃতিটাকে সাড়া দিলাম, চা খেলাম, মুখোশ খুলে পরিচিতদের সঙ্গে কথা বলে বনশ্রীর উদ্দেশ্যে ফের রওনা দিলাম। ওখানে দিলকুশা কর্পোরেট শাখায় দুটো অংশে ভাগ করা। আমি প্রথমে বলেছি আমি প্রসঙ্গত ব্যাংকের নাম বলছি না। তো কমার্শিয়াল অংশ, যে সাইডে ফরেন এক্সচেঞ্জ, অ্যাডভান্স, সেই পাশে আমি ঢুকতে পেরেছি। আর যে সাইডে ক্যাশ, ও পাশে আমি চেষ্টাই করিনি। সেখানে মিজানকে জিজ্ঞেস করলাম আমার পরিচিত সাবেক ব্যাংকাররা কোথায়। মৌসুমি বাসায় চলে গেছেন, ওই পাশে লুম্মাত আছেন, খাদিজা আছেন, আরও যারা আছেন তাদের অনেকেই অন্য শাখায় চলে গেছেন, যাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল। দেখা হলো অভিজিতের সঙ্গে, কাজ করছেন, গল্প সল্প করছেন। নতুন কিছু মুখ দেখলাম যারা আমার পূর্বেকার পরিচিত নয়। যাই হোক, ব্যাংকের নিরাপত্তা নিয়ে এখানে আর কথা বললাম না, কিন্তু তারা আমাকে জানালেন যে এখানে লোকবলের ঘাটতি আছে। এরকম লোকবলের ঘাটতি রেখেই কিছু কিছু ব্যাংক তটস্থ অবস্থায় রেখে কাজ করেন, তাতে ব্যাংকারের কষ্ট হয়। কাজের মান কতটুকু ভালো হয় আমি জানি না, কিন্তু আমি প্রায় অনেক ব্যাংকেই, অনেক শাখায় শুনেছি যে সেখানে লোকের ঘাটতি দিয়ে কাজ করা হয়। মানে যদি 5 জন লোকের দরকার হয়, সেখানে 4 জন দিয়ে চালানো হয়। এটাতে পয়সা বাঁচিয়ে মনে হয় ব্যাংক কিছু লাভ করে কিনা আমি জানি না। তবে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যেহেতু আমি এখন ব্যাংকে নেই,
আমি ব্যাংকের এ ধরনের প্রাসঙ্গিক কারণ এবং সঙ্গত বিষয় নিয়ে মাঝে মাঝে আমি কথা বলি। লোকবল কম রেখে, ঘাটতি রেখে ব্যাংক মূলত লাভ করতে পারে না। এতে ব্যাংকের গ্রাহক সেবার মান কমে যায় এবং যেই পয়সাটা কর্মকর্তার বেতনের কারণে বাঁচে, ওই পরিমাণ সার্ভিস হ্যাম্পার হয়। বিষয়টি আমি নোট করেছি। সম্ভব হলে আমার যে ক্যাপাসিটি এর মধ্যে আমি চেষ্টা করব সেই শাখায়, সেই বিভাগে যদি দেন দরবার করে কিছু লোকের ব্যবস্থা করা যায়। যদিও আমার কথা ব্যাংক শুনতে বাধ্য নন, তবু আমি মনে করি যে পর্যাপ্ত লোকবল দিয়ে যদি এই প্রতিযোগিতার ব্যাংকিং সেবাগুলো করা হয়, তাহলে সেবার মান ভালো হয় এবং গ্রাহক সন্তুষ্টি পায়। কারণ একটা গ্রাহকের সময়ের তো দাম আছে। গ্রাহকের যেই ফরেন এক্সচেঞ্জ হোক আর ঋণ গ্রহণের কার্যক্রম ত্বরান্বিত হয়, যদি তাড়াতাড়ি হয়, যদি, তাহলে তাদের ব্যবসার যেই আর্থিক লোকসান কমে যাবে। আর লোন পেতে পেতে দেরি হয়ে গেলে এই সমস্ত অপারেশন টাইমিংয়ের কারণে, দুর্বল সেবার কারণে, সেটা গ্রাহকের আদত ব্যাংক তার ব্যবসার লাভ লসের উপরে এটা প্রভাব ফেলবে। সেজন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, এটা যেন যতটুকু লোকবল দরকার সেটা যেন পূরণ করেন। ফিরে আসছিলাম লেগুনায় করে বনশ্রীতে। তিন দফায় লেগুনা চেঞ্জ করে, তার মানে সিপাহীবাগ থেকে আবার অটোতে উঠতে হয়েছে, ইঞ্জিন চালিত। যখন বনশ্রীর গলিপথে ঢুকলাম, দেখলাম ঠিক ডি ব্লকের ভুইয়াপাড়ার যে অটো স্ট্যান্ড, ওখানে স্তূপ আকারে ময়লা, ইটপাথর সহ অনেক ময়লা রাখা আছে। পাশে জিজ্ঞেস করলাম, আশেপাশে, বললো যে এখানে প্রায় 7 দিন হলো ময়লার স্তূপ পড়ে আছে। আপনারা জানেন হয়তো, বনশ্রীর এই পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব আগে বনশ্রী সোসাইটি ছিল, এখন সেটা হস্তান্তর হয়ে সিটি কর্পোরেশনের হাতে এসেছে। আর এই সিটি কর্পোরেশনের হাতে এসেছে, তার জন্য তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নের বা এই ময়লা নেওয়ার ব্যাপারটা তাদের দায়িত্বে আসার পরে সেবার মান বেড়েছে না কমেছে সেটা এখনও দেখার সময় হয়নি। তবে এরা বললো যে এখানে 7 দিন ধরে এই ময়লার স্তূপ, বিশাল স্তূপ পড়ে আছে একদম রাস্তার মাঝখানে। তো যাই হোক, আমি আমাদের ওখানে ডি ব্লকের 4 নম্বর রোডের 30 নম্বর বাড়ির কাছে আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের HR-এর ওয়াচম্যান আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক জায়গায় আমাদের ওয়াচম্যান সেট করার জন্য, যারা আমাদের মানবাধিকার কোনো শাখার আওতায়, সেই এলাকার কোনো শাখার আওতায় থাকবেন, কিন্তু উনি ওখানকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ওখানকার দোকানের কর্মচারী বা কর্মকর্তা, তারা আমাদের HR-এ ওয়াচম্যানের আওতায় আসবে। ডি ব্লকের 4 নম্বর রোডের 30 নম্বর বাড়ির কাছে ওয়াচম্যান জাকির হোসেনকে বললাম, ও বলল যে এখানে 7 দিন ধরে ময়লা জমে আছে। ফোন করলাম সিটি কর্পোরেশনের অ্যাম্বাসেডরের কাছে, লায়ন এম এ কুদ্দুস, উনি আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান। উনি বললেন বিষয়টি আমি নোট করছি এবং আমি এটা জানাচ্ছি সিটি কর্পোরেশনকে জানাবেন। আমি বললাম এটা তো প্রায় 7 দিন ধরে ময়লা থাকার কথা না। যাই হোক, হয়তো বা আগামী এটা কাল অপসারণ হবে। আমার সঙ্গে কথা হলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের ডাক্তার মশিউর রহমান। উনিও বিষয়টি এনশিওর করলেন যে হ্যাঁ, এখানে অনেক দিন ধরে ময়লার স্তূপ পড়ে আছে। সামনে যখন এই ব্লকে আসলাম 4 নম্বর রোডে, সেখানে আমাদের আরেকজন ওয়াচম্যানের সঙ্গে দেখা হলো, তার নাম তুষার। আস্তে আস্তে ধীর
আমি আমার বাসার কাছে চলে আসলাম। এই ছিল আজকের 24 সেপ্টেম্বর গভীর রাতের আলোচনার মানবাধিকার পথে পথে। আগামীতে আমরা যখন আমাদের নিজস্ব কাজ, ব্যবসায়িক কাজ, সেই সাথে মানবাধিকারের কাজ, প্রতিষ্ঠানগুলোর জননিরাপত্তা, রাস্তার যানজট, স্বাস্থ্যবিধি ইত্যাদি ইত্যাদি বিষয়ে পরিলক্ষণ করতে যাব, হয়তো আরও কোনো পথে, কোনো মহল্লায়, কোনো শহরের আশেপাশে কিংবা ঢাকা শহরের অন্য কোনো এলাকায় নতুন নতুন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো ব্যাংক, যে কোনো প্রতিষ্ঠান যেখানে অনিয়ম, সেই অনিয়ম আমি তুলে ধরব এবং এই অনিয়মের জন্য ব্যক্তিগতভাবে ওই সমস্ত ব্যাংকগুলো, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তির সঙ্গে আমি যোগাযোগ করব এবং প্রতিটি প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে তাদের সেই প্রতিষ্ঠানের নাম আমি বলবো না। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় যারা কাজ করছেন বিভিন্ন দায়িত্বে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনার এলাকার পথে পথে ওয়াচম্যান তৈরি করুন, পথে পথে সংগঠক তৈরি করুন, রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায় অনিয়মগুলো চোখে পড়লেই লিপিবদ্ধ করুন, অডিও ভিডিও দেখান। অন্য কোনো প্রতিষ্ঠান, কোনো প্রভাবশালী ব্যক্তিকে সরাসরি আক্রমণ না করে কিছুটা গোপনীয়তা রক্ষা করে, কোনো প্রতিষ্ঠানের নাম না বলেই বিষয়ভিত্তিক আলোচনাগুলো করা যেতে পারে, যাতে অন্ততপক্ষে সবাই এই সিকিউরিটি মেজারগুলো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। এবং আপনারা যদি কোনো বাজারে যান, সেখানেও বাজার ব্যবস্থাপনা কিংবা সেখানে ওজন ব্যবস্থাপনা বা খাদ্য দূষণ বা ভেজাল, এসব বিষয়ে স্পেসিফিক কথা বলতে পারেন এবং সম্ভব হলে পারতপক্ষে সেই ব্যবসায়ীর পরিচয় ওপেনলি না দেওয়াই ভালো হবে। কারণ আমাদের ওয়ার্নিং এবং আমাদের সতর্কতামূলক বাণী প্রচারে তারা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু বারংবার যদি দেখা যায় যে কেউ, কোনো প্রতিষ্ঠান, কোনো বাজারের কোনো দোকানদার বা আপনার কথা শুনছেন না, কিংবা কোনো সিটি কর্পোরেশনের কোনো কর্তা ব্যক্তি আপনি বলার পরেও সেই ময়লা অপসারণ করছেন না বা সেই রকম জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে আপনারা অবশ্যই তাদের নাম প্রকাশ করবেন। গভীর রাতের আলোচনা মানবাধিকার পথে পথে থেকে আজকের মতো এখানেই বিদায়। রাজু আহমদ খান, আসসালামু আলাইকুম।